রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র যখন কঠিন করেছে H-1B ভিসা, তখন চীন 1 অক্টোবর থেকে ঘোষণা দিয়েছে সারা বিশ্বে সুপার ট্যালেন্ট হান্ট কর্মসূচি। চীনের ট্যালেন্ট হান্ট ঘোষণায় হইচই সারা বিশ্ব জুড়ে। ফ্রান্স সহ আরো 6 দেশ স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতকে প্রমাণ করতে হবে তারা আমাদের ভালো প্রতিবেশী নাকি শত্রু হয়ে থাকতে চায়। দীর্ঘকাল ধরে সারা বিশ্বের সুপার ট্যালেন্ট বা অতি মেধাবীদের 1 নম্বর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। কারণ বিভিন্ন দেশে উপযুক্ত গবেষণা ও মেধা প্রয়োগের অভাব, নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন কারণে অতি মেধাবীরা নিজ দেশে অবস্থান করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু তাদের উচ্চ মেধা প্রয়োগের সব সুযোগ সুবিধা রয়েছে যুক্তরাষ্ট্রে। সারা বিশ্বের এসব মেধাবীদের জন্য উচ্চতর শিক্ষা, গবেষণা সহ অতিশয় উচ্চ বেতনের চাকরি ও নিরাপদ জীবনযাপনের সব আয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত নামকরা অনেক প্রযুক্তি ও উদ্ভাবনী সংস্থা সারা বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন উপায়ে ট্যালেন্ট হান্ট বা মেধা বাছাই করে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বিশ্বখ্যাত নামকরা সব প্রতিষ্ঠানে তারা চাকরির সুযোগ পায়। সেখানে গিয়ে তারা নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবদান রাখে। সারা বিশ্বের মেধাবীদের যুক্তরাষ্ট্রে আনার জন্য যুক্তরাষ্ট্রে চালু রয়েছে H-1B ভিসা নীতি। যেসব কারণে যুক্তরাষ্ট্র আজ বিশ্বের সুপার পাওয়ার, তার অন্যতম একটি কারণ সারা বিশ্ব থেকে তাদের এই ট্যালেন্ট হান্ট নীতি। কিন্তু গত রোববার ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে কার্যকর হয়েছে একটি আদেশ। তাতে বলা হয়েছে, H-1B ভিসায় এখন থেকে যুক্তরাষ্ট্রে আসতে হলে $1 লক্ষ অতিরিক্ত ফি দিতে হবে। ট্রাম্প যখন H-1B ভিসা নীতি কঠিন করল, তখন চীন 1 অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে কে ভিসা কার্যক্রম। চীনের কে ভিসার লক্ষ্য যুক্তরাষ্ট্রের ন্যায় সারা বিশ্ব থেকে সুপার ট্যালেন্ট বা অতি মেধাবীদের বাছাই করে চীনে নিয়ে আসা। যুক্তরাষ্ট্র যেমন উচ্চ বেতনে বিদেশি মেধাবীদের সে দেশে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ করে দিয়েছিল, ঠিক একই পথে এবার হাঁটা শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের আদলে তাদেরকে চীনের স্বাধীনভাবে নিরাপদ জীবনযাপন, অতিশয় উচ্চ বেতনে চাকরি, স্বাধীনভাবে গবেষণা, উদ্ভাবনে যা যা লাগবে তার সবকিছুরই নিশ্চয়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীন। চীনা এই ঘোষণায় হইচই পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে। কে ভিসার আওতায় সারা বিশ্ব থেকে বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রোগ্রামার সহ সুপার মেধাবীদের আকৃষ্ট করার জন্য চীনা ঘোষণায় বলা হয়েছে, মাসিক উচ্চ বেতনের সাথে বছরে $4 থেকে $7 লাখ পর্যন্ত বোনাস, চীনে জমি কিনে স্থায়ী আবাসনের সুযোগ, স্বামী বা স্ত্রীর চাকরির সুযোগ সহ আরও অনেক লোভনীয় অফার। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে চীন বর্তমানে গবেষণা খাতে খরচ করেছে $620 বিলিয়ন, আর একই বছর যুক্তরাষ্ট্রে এই খাতে খরচ করেছে $710 বিলিয়ন। শিগগির চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে গবেষণা খাতে বরাদ্দের ক্ষেত্রে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে রাতারাতি বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন। রেয়ার আর্থ উত্তোলন ও পরিশোধন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভয়ানকভাবে পেছনে ফেলেছে চীন। বর্তমানে স্মার্টফোন সহ যাবতীয় ইলেকট্রনিক পণ্য তৈরি, আধুনিক যুদ্ধবিমান সহ যাবতীয় আধুনিক সমরাস্ত্র তৈরিতে অপরিহার্য উপাদান হল রেয়ার আর্থ। কিন্তু যুক্তরাষ্ট্রের যেমন সংকট রয়েছে এই খনিজ সম্পদের, তেমনি ব্যাপক ঘাটতি রয়েছে অন্য দেশ থেকে এই খনিজ সম্পদ উত্তোলন ও পরিশোধনের প্রযুক্তির। এভাবে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন। ট্রাম্পের নতুন ভিসা নীতির ফলে চীনের মেধাবীরা আর যুক্তরাষ্ট্রে যেতে চাইবে না, বরং অন্য অনেক দেশের মেধাবীরা এখন চীনে পাড়ি জমানোর জন্য মনস্থির করেছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প নতুন এই আদেশ চালু করেছে যুক্তরাষ্ট্রের তরুণদের নিজ দেশের প্রতিষ্ঠানে বেশি করে চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে। কিন্তু ট্রাম্পের নতুন এই নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এর ফলে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো মেধা সংকটে পড়তে যাচ্ছে, কারণ তাদের প্রতি বছর যেই পরিমাণ মেধাবীদের প্রয়োজন তা যোগান দেওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের সর্বশেষ ভিসা নীতির ফলে চীন লাভবান হবে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের অনেকে। H-1B ভিসায় যুক্তরাষ্ট্র প্রতি বছর সারা বিশ্ব থেকে 1 লাখের মতো বিজ্ঞানী, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ
দক্ষতা সম্পন্ন মেধাবীদের ভিসা দিত। এসব ভিসার ৭১ ভাগই পেত ভারত, এরপর পেত চীন। কিন্তু রোববারে ট্রাম্পের এই ভিসায় অতিরিক্ত ফি নির্ধারণের ফলে কানাডা, ব্রিটেন সহ অন্য অনেক দেশের তুলনায় ৩০ ভাগ খরচ বৃদ্ধি পেয়েছে ভিসা প্রার্থীদের। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, ট্রাম্পের এই ভিসা নীতি পরিবর্তন করা না হলে দ্রুত মেধা সংকটে পড়বে যুক্তরাষ্ট্র এবং লাভবান হবে তার শত্রু দেশ চীন সহ অন্য অনেক দেশ। এমনকি বিশ্বে মেধাবীদের নেতৃত্ব স্থানে চলে আসবে চীন। আরও ৬টি দেশ সোমবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এগুলো হলো ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকো। ফ্রান্সের নেতৃত্বে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে ফিলিস্তিনি সংক্রান্ত একটি সভায় এসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এই ৬টি দেশের মধ্যে বেলজিয়াম শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই শর্তের মধ্যে রয়েছে গাজায় হামাস থাকতে পারবে না এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে। এর আগের দিন রোববার ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ভাষণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের প্রতি। তিনি বলেন, ইসরায়েলকে শান্তিতে থাকতে হলে একমাত্র উপায় হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনিও হামাসকে বিলুপ্তির দাবি জানান। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশন সভাপতিত্ব করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি বর্তমানে অসহনীয়। কেবল ২ রাষ্ট্র সমাধানই হল শান্তির একমাত্র পথ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, এছাড়া সেখানে শান্তি আসতে পারে না। একযোগে ৬টি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির খবর আগে জানত ইসরায়েল এবং সে কারণে সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়নি ইসরায়েলের প্রতিনিধিরা। সোমবার ফ্রান্সের স্বীকৃতির ফলে বর্তমানে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের একমাত্র দেশ যুক্তরাষ্ট্র যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের ১.৫ শতাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ফিলিস্তিন এখনও জাতিসংঘের সদস্য নয়। সদস্য হতে হলে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের সম্মতি লাগে। একমাত্র দেশ যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ফিলিস্তিন জাতিসংঘেরও সদস্য হতে পারছে না। স্থায়ী সদস্য ফ্রান্স এবং ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের কোপেনহেগেনে বিমানবন্দরের ওপর সোমবার দেখা মেলে 4টি ড্রোনের। এসব ড্রোন দীর্ঘ সময় ধরে বিমানবন্দরের ওপর ওড়াউড়ি করায় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরের বিমান চলাচল। এ সময় 15টি বিমান অবতরণে ব্যর্থ হয়ে আবার দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণ করতে বাধ্য হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ড্রোন প্রচলিত বাণিজ্যিক ড্রোনের তুলনায় অনেক বড় ছিল। এগুলো সাধারণ মানুষের ওড়ানোর কথা নয়, ফলে তারা নিরাপত্তার কারণে বিমানবন্দর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। তবে ড্রোনগুলো কাদের এবং কি কারণে এখানে ওড়ানো হলো তা নিয়ে এখনও অনুসন্ধান চলছে। সম্প্রতি পোল্যান্ড এবং এস্তোনিয়ার আকাশে রাশিয়ার ড্রোন, যুদ্ধবিমান এবং মিসাইল প্রবেশের ঘটনায় সোমবার জরুরি অধিবেশন ডাকা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। অধিবেশনে ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ রাশিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে জানায়, তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করে। এর ফলে ন্যাটো রাশিয়ার সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। এ নিয়ে তীব্র বিতর্ক চলে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে। রাশিয়ার প্রতিনিধি পরিষদে বলেন, এস্তোনিয়া সহ আরও কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মিথ্যা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এস্তোনিয়া মানসিক সমস্যায় ভুগছে এবং কল্পনায় তাদের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান দেখেছে। সোমবার নিরাপত্তা পরিষদে এই বিতর্কের মধ্যেই ডেনমার্কের আকাশে ড্রোনের দেখা মেলায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ডেনমার্কের অবস্থান রাশিয়া থেকে অনেক দূরে এবং জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সোমবার পোল্যান্ড ও লিথুয়ানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তির পর বেশ রমরমা অবস্থা বিরাজ করছে পাকিস্তানে। সুযোগ পেলেই পাকিস্তানের নেতৃবৃন্দ এখন এক হাত নিচ্ছেন ভারতের প্রতি। লন্ডনের সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রবাসীদের এক সমাবেশে বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী। আমরা প্রতিবেশী ভারতের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ভারতকে প্রমাণ করতে হবে তারা কি আমাদের শত্রু নাকি ভালো প্রতিবেশী। শরীফ বলেন, আমাদের সাথে শত্রুতা করে শান্তিতে থাকতে পারবে না ভারত।
ভারত। আমরা এর উপযুক্ত জবাব দেব, যেমন দিয়েছি গত মে মাসে। ভারত যদি শান্তি চায় তাহলে আমাদের প্রতি ষড়যন্ত্র আর শত্রুতা পরিত্যাগ করতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সহ অন্যান্য মন্ত্রীরা ভারত ও ইসরায়েলের প্রতি হুমকি দিয়ে বলেছেন, আমরা প্রয়োজনে সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করব। সুপ্রিয় দর্শক, ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র জনাব ফারুক হাসান। জনাব ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের পুরো আয়োজন জুড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা শুরুতে একটু জানতে চাই, অতি সম্প্রতি আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে প্রধান আছেন তিনি গুরুতর আহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অতি সম্প্রতি তিনি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাটা নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। গত 29শে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে হামলা, মানে এটাকে শুধু হামলা বললে আসলে ভুল হবে। মানে এটা ছিল একটা প্রি প্ল্যান ওয়ান কাইন্ড অফ মার্ডার। মানে তাকে হত্যার উদ্দেশ্যেই তার উপরে এই হামলাটি চালানো হয়েছিল। তো এই হামলাটি আসলে কেন চালানো হলো? বিকজ আমরা 5ই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর তাদের প্রত্যেকের কার্যক্রম মানে আমরা নিষেধাজ্ঞা চেয়েছি এবং প্রত্যেকের কার্যক্রমের উপরে আমরা একটা ধরেন যে ইনজাংশন চেয়ে আন্দোলন করে আসছি। কারণ এটা পৃথিবীর ইতিহাস কর্তৃক মানে প্রমাণিত যে যেসব দেশে অটোক্রেসি কিংবা স্বৈরতন্ত্র জারি ছিল, স্বৈরতন্ত্র বিতাড়িত হওয়ার পরে ওই রাজনৈতিক দল বা ওই পলিটিক্যাল যে ওই অর্গানগুলো আর পরবর্তী সময় ফাংশন করার কোনো এখতিয়ার রাখে না বা অধিকার রাখে না। যেমন আপনি জানেন যে জার্মানির যে হিটলার, তার যে রাজনৈতিক দল নেজি পার্টি বা নাৎসি বাহিনী, এই নাৎসি পার্টির কিন্তু তার পতনের পরে অটোমেটিক্যালি জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যারা অন্যতম সহযোগী ছিল, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগে ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, কাজ করেছে, সহযোগিতা করেছে, ভূমিকা রাখছে, তাদেরকে আপনি সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন, আরেকজনকে আপনি ধরেন যে নিষিদ্ধ করছেন। এটা তো আসলে মানে সঠিক বিচার ব্যবস্থা হতে পারে না। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি যে 3 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এবং চোরের সর্দার তাকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি 2 জন সহযোগীকে আপনি পুরস্কৃত করলেন। এটা তো আসলে কোনোভাবেই মানে কোনো জাস্টিফিকেশন হতে পারে না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেসব কারণে অপরাধী, আওয়ামী লীগকে আপনি যে কারণে আজকে বেইন করেছেন, সেই একই কারণে কিন্তু তার সহযোগীরা অপরাধী সেম। তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তার সহযোগীরা কীভাবে প্রকাশ্যে থাকতে পারে, কীভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে? সেই জায়গা থেকে আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। তো এইটা আসলে বাংলাদেশের যে ডিপ স্টেট বা বাংলাদেশকে নিয়ে যারা ধরেন যে ক্ষমতার খুঁটি যাদের হাতে, তারা আসলে এটা মানতে পারে না। তাদের পরিকল্পনায় যারাই বাগড়া দেয়, যারাই বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধেই তারা এরকম নগ্নভাবে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থান তাহলে কেন হয়েছিল? গণ অভ্যুত্থান আসলে কেন হয়েছে? গণ অভ্যুত্থান তো এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য ফ্যাসিবাদ উৎখাত করেছি, কিন্তু ফ্যাসিবাদের যে টুলসগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোকে আসলে পরিপূর্ণভাবে আমরা উৎখাত করতে পারি নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এটা তো আসলে গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল গণ বিপ্লব। কতক্ষণ পর্যন্ত? 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত গণবিপ্লব ছিল। এই 5ই আগস্ট দুপুর 12টার পর থেকে কিন্তু এই বিপ্লব বেহাত হতে শুরু করেছে। বেহাত হতে হতে এখন আসলে গণ অভ্যুত্থান বলেন, গণবিপ্লব বলেন, এটা ছিটে ফোটাও নেই। ওই ফ্যাসিবাদের দোসর যারা, ফ্যাসিবাদের ইনস্ট্রুমেন্টগুলো এখন পুরোদমে সক্রিয়, তারা লাইভ। কিন্তু এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন? মূল কারণ আসলে স্পেসিফিক কোনো একক কারণ বলতে চাই না, অনেকগুলো কারণই আছে। না, তার মধ্যে অন্যতম যদি আপনি বলেন, পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় ধরনের এখানে দায় আছে। যেমন আধিপত্যবাদের বিষয়টা কি? 5ই আগস্ট বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? জনগণের আকাঙ্ক্ষা ছিল এখানে একটি বিপ্লবী জাতীয় সরকার হবে। বিপ্লবীদের নিয়ে এটাই জনগণের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা। কিন্তু কোনো এক অজানা কারণে সেই বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কোনো রাজনৈতিক দল মনে করেছে যে বিপ্লবী জাতীয় সরকার হলে হয়তো দেশে কখন নির্বাচন হয় না হয় ইত্যাদি, এই চিন্তায় তারা কিন্তু ওই ফাংশনের দিকে যেতে দেয় নাই। এটা ছিল ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক, বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসলেন, যেভাবেই হোক
যারা সরকারি বসলেন, এদের দায়িত্ব ছিল ফ্যাসিবাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে, টুলসকে উৎখাত করা, বিতাড়িত করা। তারা সেটা করতে পারে নাই, বরং ঠিক তার উল্টোটা আমরা দেখছি যে এই ফ্যাসিবাদের ইনস্ট্রুমেন্টগুলোকে ইম্পাওয়ার্ড করা হচ্ছে, ডে বাই ডে পাওয়ারফুল করা হচ্ছে। আজকে দেখেন পুলিশ বলেন, প্রশাসন বলেন, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, প্রত্যেকটা বাহিনীতে যারা ফ্যাসিবাদের আমলে পৃষ্ঠপোষক ছিল, সুবিধাভোগী ছিল, তারা কিন্তু এখন ডে বাই ডে পাওয়ারফুল হচ্ছে। তারাই প্রমোশন পাচ্ছে, তারাই বড় বড় চেয়ার পাচ্ছে। তো তাদেরকে চেয়ারে রেখে, তাদেরকে প্রমোশন দিয়ে বড় বড় পদে বসিয়ে আপনি কিভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন? তারা তো যেখান থেকে আসছে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্যই মূলত আজকে এই যে নানান সংকট, নানান ঝুঁকি, নানান সমস্যায় উদ্ভব হয়েছে, তারাই করছে। আর এই সুযোগ করা দিয়েছে এই যে রাজনৈতিক দলগুলো শুরুতে, এরপরে যারা ক্ষমতায় আসছে তারা সুযোগ দিচ্ছে। আচ্ছা, এটা কি আধিপত্যবাদের অন্যতম একটা কারণ মনে করেন আপনি? অফকোর্স যারা দীর্ঘদিন বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছে তারাই তো এগুলো করছে। আজকে এই পুলিশ প্রশাসন কাদের দখলে? ওই আধিপত্যবাদী শক্তি। মোটা দাগে যদি আপনি বলতে চান, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তো দীর্ঘ 15-16 বছরের তাদের যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের মাধ্যমেই তো এই দেশটাকে আসলে তারা পরিচালনা করছে। কার্যত পক্ষে বাহ্যিকভাবে আমরা মনে করছি আওয়ামী লীগ দেশ চালিয়ে, নো, এটা বাহ্যিক চোখ দিয়ে দেখা। মূলত দেশ চালিয়েছে ইন্ডিয়া বিগত 15 ইয়ার্স, এবং পুরো শক্তির যে নাটাই কেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।